রাস্তা অবভিয়াসলি আছে। আপনাকে আসলে পরমত সহিষ্ণুতা দেখাতে হবে। আপনি মানে যে ভাষায় কথা বলছেন সেই ভাষায় আওয়ামী লীগের ভাষার যে মিল, সেই মিল আমরা কিন্তু খুঁজে পাই। তিনি যেমন করে হচ্ছে আমাদের মধ্যে আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন, আমি তার কাছে খুব শ্রদ্ধার সাথে প্রশ্ন রাখতে চাই, তিনি যখন চাঁদাবাজি দেখেন, তিনি যখন ঘাট মাঠ দখল হতে দেখেন, তিনি যখন দলের যে অভ্যন্তরীণ কলহর কারণে মানুষ হত্যা হতে দেখেন, তিনি যখন একটা দলকে হচ্ছে শুধুমাত্র মানে বিভিন্ন বাজারে হাটে ঘাটে মাঠে প্রতিষ্ঠা করার জন্য যখন তিনি একেবারে সমস্ত রকম দুর্নীতি অপকর্ম দেখেন, তখন তিনি আওয়ামী লীগের চেহারা খুঁজে পান না। সেখানে তিনি কেন আওয়ামী লীগের চেহারা খুঁজে পান নাই, এই প্রশ্নটা কিন্তু আমি শ্রদ্ধার সাথে তাদের কাছে রাখছি। আওয়ামী লীগের চেহারা তো এটিও ছিল। আওয়ামী লীগ তো মাঠ ঘাট সব কিছু দখল করে রাজনীতি করেছে। আওয়ামী লীগ তো প্রশাসনকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ তো সিস্টেমকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। এই কার্যক্রমগুলো যখন তিনি দেখেন, তিনি কেন সেখানে আওয়ামী লীগকে খুঁজে পান না, এটা আমি আসলে অবাক হই খুব বেশি। আর দেখেন, তিনি বেশ কিছু কথা বলেছেন, ছাত্রদলের মিছিলে বাধা দেওয়ার কথা বলেছেন। আমাকে তিনি দেখাক যে ছাত্রদলের কোন মিছিলে বাধা দেওয়া হয়েছে। ছাত্রদল তো কন্টিনিউয়াসলি বাংলাদেশের মানে এসপিআরে রেগুলারলি প্রোগ্রাম করতেছে। রেদার আমরা বাধা দেওয়ার কে? ইনফ্যাক্ট ছাত্রদল তো এই বাংলাদেশের একটা গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের একটা শক্তি, তাকে তো আমি বাধা দেওয়ার কেউ না। কে বাধা দিচ্ছে তাহলে তিনি স্পষ্ট করে বলুক যে অমুক বাধা দিয়েছে বা তমুক বাধা দিয়েছে, অমুক দল বাধা দিয়েছে। সেটা তো আসলে আপনি যে কোনো কিছুকে যদি আমার উপর চাপান বা আমাদের উপর চাপান, এটা তো আসলে বিভাজন তৈরি করবেন। আপনি যে সমাধানের কথা বলছেন মঞ্জুর ভাই, এই সমাধানটা তখনই হবে যখন আপনি আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না। আপনি যখন আমাদেরকে আওয়ামী লীগ বলবেন, আমি কিন্তু না পারতে আমাকে কিন্তু ডিফেন্ড করতে হলেও আমাকে কিন্তু যুক্তি তর্ক উপস্থাপন করতে হবে আপনার সামনে। দেখেন, তিনি বলেছেন যে রাজনৈতিক দল গঠনের ব্যাপারে তিনি বলেছেন সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করা যায় না। আচ্ছা, মানে কোথায় তিনি জানলেন যে এই 3 উপদেষ্টা সরকারে থেকে তারপর রাজনৈতিক দলে থাকবেন? তিনি শুনেছেন এরকম কোনো ভ্যালিড কোনো সোর্স থেকে শুনেছেন? বরং যদি এই উপদেষ্টারা রাজনৈতিক দলে অংশগ্রহণ করে, এটা তো তাদের দাবি না। রাজনৈতিক দলে যদি জাতীয় নাগরিক কমিটি যদি রাজনৈতিক দল ফর্ম করে, রাজনৈতিক দল হিসেবে নাগরিক কমিটির দাবি থাকবে যে উপদেষ্টারা এখানে যোগদান করতে হলে তার পদ থেকে তাকে পদত্যাগ করে এরপর এই দলে যোগ দিতে হবে। এটা তার দাবি না। এই দাবির সাথে তো আমাদের দ্বিমত নেই। আপনি দেখেন, আমরা যদি একটু বিএনপির ইতিহাস ঘেটে দেখি, 75-এ 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী হন। এরপর 1977 সালে 21 এপ্রিল তিনি রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন। এরপর 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি থাকা অবস্থায়, পয়েন্ট টু বি নোটেড, রাষ্ট্রপতি থাকা অবস্থায় 1 সেপ্টেম্বর 1978 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি প্রতিষ্ঠা করেন। এখন আমাকে বলেন, এটা কোন যুক্তি দিয়ে আপনি ব্রেক করবেন? তিনি রাষ্ট্রপতি থেকে, আমি সর্বোচ্চ শ্রদ্ধার সাথে বলছি, আমি বারবার বলেছি, আগেও বলেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান বাংলাদেশের রাজনীতিতে, এটাকে আমরা মোটেও অস্বীকার করি না। কিন্তু তারা যে যুক্তিটা আমাদের দিকে খাটাচ্ছেন, আমরা যদি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস দেখি, রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় কি বিএনপি জন্মগ্রহণ করে নাই? বিএনপি কি বাংলাদেশের রাজনীতিতে লেজিটিমেসি পায় নাই? পেয়েছে তো। বরং তার পরবর্তীতে বিএনপির যে, আমরা যদি তাদের কালপরিক্রমায় তাদের বিএনপির যে কার্যক্রমগুলো দেখি, রাজনৈতিক কার্যক্রমগুলো, আমরা তো দেখেছি বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের যে বাস্তবিক ধর্মী চর্চা, এটি বিএনপিকে তো আমরা করতে দেখেছি। এখন আপনি আমাকে কেন আপনি অপোজিশনে পাঠাচ্ছেন? কেন আপনার কাছে মনে হচ্ছে যে আমাদের বিরোধিতা করতে পারলে বোধহয় মানে আপনি ভালো থাকবেন, ভালো করবেন? এটি আসলে আমাদের বুঝে আসে না। তারপর দেখেন, তিনি বলেছেন যে সরকারের নাকি নির্বাচন নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। আচ্ছা, একটা সরকারের বয়স হয়েছে মাত্র 6 মাস। আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বৈঠকের আগে তিনি সব দলকে নিয়ে একত্রে বৈঠক করেছেন, এবং বৈঠক করে কিন্তু ওই বৈঠকে উনি খুব ক্ল্যারিফাইড ওয়েতে কবে নির্বাচন হতে পারে এরকম এক সম্ভাব্য ডেট তিনি ঘোষণা করে দিয়েছেন। এখন এই সম্ভাব্য ডেট তো আপনাদের সাথে পরামর্শ করে ঘোষণা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের এই পরামর্শের সাথে উনি একাত্মতা ঘোষণা করে নির্বাচনের যে গুরুত্ব, এই গুরুত্বটাকে তিনি অনুধাবন করে সকল দলের পরামর্শে তিনি নির্বাচনের ডেট ঘোষণা করেছেন। এখন নির্বাচনের ডেট ঘোষণা হলো, এরপর যদি আপনি আজকে এসে বলেন যে এই সরকার নির্বাচন নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ইসি থেকে শুরু করে, ইসি তাদের রুটিন ওয়ার্ক শুরু করেনি? অবশ্যই শুরু করেছে। ইসি ভোটার তালিকা হালনাগাদের জন্য কার্যক্রম পরিচালনা করছে না? অবশ্যই করছে। তাহলে নির্বাচন আপনি দেখেন, যেই 16 বছরের কার্যক্রম থেকে আজকে আমরা এখানে এসেছি, আমরা বারবার বলছি, তিনি বারবার বলার চেষ্টা করেছেন এটা তত্ত্বাবধায়ক সরকার, একটা বিকল্প সরকার। কীভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প সরকার হয় আমাকে একটু বুঝান। যদি তত্ত্বাবধায়কের বিকল্প সরকার হতো, তাহলে এটা তো সাংবিধানিকভাবে যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতো, এবং এই সরকারের ওয়ান অ্যান্ড অনলি রেসপন্সিবিলিটি হতো একটা ইলেকশন ডেভেলপ করা, একটা ইলেকশন এক্সিকিউট করা। তাই একটা ইলেকশন এক্সিকিউশনের জন্য গণঅভ্যুত্থান পরবর্তী সরকার হয়? আসলে তো হয় না। আপনি হিস্ট্রির দিকে তাকান, হিস্ট্রি, বিপ্লব, গণঅভ্যুত্থান, যতগুলো গণঅভ্যুত্থান আমরা দেখেছি, সেটা আপনি ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে যত জায়গায়, আপনি কিউবা অ্যান্ড আদার্স, সব জায়গায় আপনি দেখবেন যে যখন একটা বিপ্লব সংগঠিত হয়,
বিপ্লব পরবর্তী যে সরকার দায়িত্ব গ্রহণ করে সেই সরকার একটা রাষ্ট্রে যে ভঙ্গুর রাষ্ট্র থাকে, আমরা তো দেখেছি রাষ্ট্রের যতগুলো যন্ত্র আছে এই যন্ত্রগুলোকে আমরা বিকল অবস্থায় পাইনি। এটা কি মনিয়াপা কি অস্বীকার করবেন? অস্বীকার তো করবেন না। রাষ্ট্রের প্রত্যেকটি যন্ত্র আপনি দেখেন, আপনি যদি দেখেন যে সচিবালয়, আপনি যান মন্ত্রণালয়গুলো দেখেন, আপনি যদি দেখেন যে যতগুলো কমিশন আছে আপনি দেখেন প্রত্যেকটা কমিশন ভঙ্গুর অবস্থা। আপনি যেই 6 মাসে আপনি অস্থির হয়ে গেলেন, আপনার নির্বাচনের সাথে আমার দ্বিমত নাই, বাট 6 মাসে যে আপনি অস্থিরতা দেখাচ্ছেন, যেই কমিশনের আন্ডারে বিগত 3টা ইলেকশন তো আপনারা দেখছেন, এই ইলেকশন তো আপনারাই প্রত্যাখ্যান করছেন। আপনারা কি প্রত্যাখ্যান করেন না? এখন আমি সেই ইলেকশন দিয়ে, সরকার যদি বলে যে ঠিক আছে আমি কালকে ইলেকশন দিয়ে দিলাম, ভাই আমার যে কমিশনকে দিয়ে আমি ইলেকশন করাবো সেই কমিশনের তো ক্যাপাসিটি থাকতে হবে। সেই কমিশনের যে ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে। রাষ্ট্রের এমন কোনো জায়গা নাই যে জায়গায় এডিসি থেকে শুরু করে আরও অন্যান্য ইউনো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনার স্বৈরাচারীর দোসররা আছে। এটা কি অস্বীকার করবেন? অবভিয়াসলি অস্বীকার করবেন না। এখন আপনি পজিশনিং চেঞ্জ করবেন না, আপনি রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের জন্য আপনি রান আপ করবেন না, আপনি হুট করে বলবেন ইলেকশন দিয়ে দিতে। এই ইলেকশনে যদি কোনো ডিসপিউট হয় পরবর্তীতে তো আপনি এই সরকারকে আবার দায় দিবেন যে এই সরকার ব্যর্থতা বলছে। আর একটা ছোট্ট রিপ্লাই আমি একটু দিয়ে নেই। দেখেন তারেক রহমানের, আমি শ্রদ্ধার সাথে বলছি, উনি দলের অ্যাক্টিং চেয়ারম্যান, উনি কিন্তু মানে আপারা যে ভাষায় কথা বলছেন এখন টকশোগুলোতে, বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীরা যে ভাষায় কথা বলছেন, আমি খুব শ্রদ্ধার সাথে বলি তাদের ভাষার সাথে তারেক রহমানের ভাষার কিন্তু অনেক বড় মৌলিক পার্থক্য আছে। তারা বলছেন যে তারা যে কোনো দলকে, তারেক রহমান বলেছেন যে তারেক রহমান যে কোনো নতুন দলকে তিনি আলিঙ্গন করতে চান, তিনি এটাকে অ্যাকসেপ্ট করতে চান, ওয়েলকাম করতে চান। কিন্তু তাদের ভাষায় আপনি দেখেন তারা এই দলকে বিতর্কিত করার জন্য এহেন কোনো যুক্তি নেই যে যুক্তিটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন না। এটি দুঃখজনক। আমরা তাদের কাছ থেকে বড় রাজনৈতিক দল হিসাবে, বড় গণতান্ত্রিক দল হিসাবে আমরা তাদের কাছে এতটুকু প্রত্যাশা করি যে তারা অ্যাটলিস্ট আচরণগত জায়গায় এমন কোনো আচরণ করবেন না যেই আচরণের মানে আচরণ দেখে আপনি আসলে পূর্বের কোনো স্মৃতি আপনার মনে পড়ে যায়। আমরা সেই স্মৃতি আর রিকল করতে চাই না এই বাংলাদেশের মাটিতে।